আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিসিএস কর্মকর্তাদের যে বিভাগীয় পরীক্ষা, ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়, এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি বিগত পরীক্ষায় 21 বার এসেছে। এই প্রশ্নটি, সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সমূহ। তো এই প্রশ্নটি অনেকবার এসেছে বিগত পরীক্ষায়। তা অত্যন্ত আলোচনা পূর্ণ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটি মনে রাখার কৌশল হিসেবে এখানে আমি শব্দ সংকেত তৈরি করেছি। আমরা জানি এই অনুচ্ছেদ, সংবিধানের অনুচ্ছেদ 27 থেকে 44 পর্যন্ত, এই অনুচ্ছেদের মধ্যে এই মৌলিক অধিকার সমূহ উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ 27 থেকে 44। তো এই প্রত্যেকটা অনুচ্ছেদের প্রথম অক্ষর নিয়ে আমি উপরে একটি শব্দ তৈরি করেছি মনে রাখার জন্য। শব্দটি হচ্ছে, যে আমি বলছি, একটি বাক্য তৈরি করেছি শব্দগুলি নিয়ে। যেমন আধস্ববি আজিগ্রেজ বীজ শশচিপে ধশক রিমৌ। আবারও বলছি, আমার তো এটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমার এটা দেখে মুখস্থ করতে অনেক সুবিধা হয়েছে, সেজন্য আজকের এই আলোচনা যাতে অন্যদেরও সুবিধা হয়। আধস্ববি আজিগ্রেজ বীজ শশচিপে ধশক রিমৌ। আমি আবারও বলছি, আধস্ববি আজিগ্রেস বীজ শশচিপে দশক রিমৌ। যেমন আতে আইনের দৃষ্টিতে সমতা, ধোয়াতে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, সতে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, সরকারি যে নিয়োগ লাভ তার সুযোগের সমতা, বিতে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, আতে আইনের আশ্রয় লাভের অধিকার, জিতে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেতে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, আবার জতে হচ্ছে জবরদস্তির শ্রম নিষিদ্ধকরণ, বিতে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ, চতে চলাফেরার স্বাধীনতা, সতে সমাবেশের স্বাধীনতা, আবার সতে সংগঠনের স্বাধীনতা, চিতে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, পেতে পেশা এবং বৃত্তির স্বাধীনতা, ধতে ধর্মীয় স্বাধীনতা, সতে সম্পত্তির অধিকার, গ্রতে গৃহ ও যোগাযোগের রক্ষণ এবং মৌতে হচ্ছে মৌলিক অধিকার বলৎকরণ। 44 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এই যে 27 থেকে 44 নং অনুচ্ছেদ পর্যন্ত ধারাবাহিকভাবে যে অনুচ্ছেদগুলি রয়েছে, এগুলার প্রথম অক্ষরগুলো নিয়ে আমি এই উপরের এই বাক্যটি তৈরি করেছি। এলোমেলো বাক্য, তাই না? আধস্ববি আজিগ্রেস বীজ শশচিপে ধশক রিমৌ। আচ্ছা, এবার এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিব। যদি বড় প্রশ্নে আসে তাহলে তো এগুলোর বর্ণনা দিতে হবে, তাই না? তো প্রথমে আসি আইনের দৃষ্টিতে সমতা সম্পর্কে সংবিধানে কি বলা আছে। আমি মূলত বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করছি। লক্ষ্য করি 18টি মৌলিক অধিকার সমূহ নিম্নে বর্ণনা দেওয়া হলো। আইনের দৃষ্টিতে সমতা, এই সম্পর্কে আমরা লিখতে পারি সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী লাভ করবে। এটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের দিক থেকেও তারা সমান সুবিধা ভোগ করবে, এই কথা বলেছে। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ বা নারী পুরুষ জন্মগত কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র কোনো বৈষম্য প্রদর্শন করবে না। অর্থাৎ ধর্ম যার যার রাষ্ট্রসভার, এই ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো নাগরিকের প্রতি কোনো বৈষম্য প্রদর্শন করবে না রাষ্ট্র, এই কথাটা 28 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এটা সবার মৌলিক অধিকার, তাই না? সরকারি নিয়োগ লাভের অধিকার, এই ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রের কর্মের নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগ সমতা রয়েছে। অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে বা কোনো পদ গ্রহণের ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ থাকবে, এই কথা বলা হয়েছে। বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, এখানে বলা হয়েছে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হতে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করবেন না। অর্থাৎ রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত
কোনো নাগরিক বিদেশি রাষ্ট্রের নিকট থেকে কোনো খেতাব, সম্মান, পুরস্কার গ্রহণ করতে পারবেন না। এই কথা বলা হয়েছে এই 30 নং অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। এরপরে আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভ প্রত্যেক নাগরিকের এবং এই সাময়িকভাবে বাংলাদেশের অবস্থানরত বিশেষ করে অপরাপর প্রত্যেকটা ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে, যাতে কোনো মানুষ বিশেষ করে সুস্থভাবে এবং স্বাধীনভাবে তাদের চলাফেরা করতে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে অনুচ্ছেদ 32 বলেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। এখানে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতার হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। মানে আইন অনুযায়ী আমরা যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেগুলো ব্যতীত বিশেষ করে জীবন এবং ব্যক্তি স্বাধীনতায় আমাদের কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না। তাকে যা ব্যক্তি হিসেবে আমি যেগুলো প্রাপ্য সেগুলো আমি যাতে পাই। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এখানে বলা হয়েছে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ ব্যক্ত না করে বিশেষ করে প্রহরায় আটক করা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ এবং তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। এখানে বলা হয়েছে কোনো কারণ ব্যতীত কাউকে গ্রেপ্তার করা যাবে না, এই কথা বলেছে। এবং কোনো ব্যক্তি যদি বিশেষ করে আইনজীবীর সাথে পরামর্শ করতে চান বা আত্মপক্ষ সমর্থন করতে চান তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, এই কথা বলেছে। জবরদস্তি শ্রম নিষিদ্ধ করেন। এখানে বলা হয়েছে সকল প্রকার জবরদস্তি শ্রম, মানে বিশেষ করে শ্রমের ক্ষেত্রে যে সমস্ত বিধান রয়েছে সে বিধান লঙ্ঘিত হলে তার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ এখানে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ বলতে বোঝাচ্ছে যে শ্রম সংক্রান্ত যে সমস্ত আইন রয়েছে সে আইনের মধ্যতেই শ্রম পরিচালিত হবে। এর বাইরে বিশেষ করে কোনো আইন লঙ্ঘিত হলে সেটি অপরাধ বলে গণ্য হবে। পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। অর্থাৎ অপরাধের দায়মুক্ত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলে আইন বলে যে দ্বন্দ্ব দেয়া যেতে পারে তাকে সেই দ্বন্দ্ব ব্যতীত অন্য কোনো দ্বন্দ্ব দেওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো দায় দোষী সাব্যস্ত হয় সে তার দোষীর জন্য যতটুকু প্রাপ্য দ্বন্দ্ব তার ব্যতিরেকে অন্য কোনো দ্বন্দ্ব তাকে দেওয়া যাবে না, এই কথা বলছে। এখানে আরও বলা হয়েছে এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে বিশেষ করে সোপর্দ বা দণ্ডিত করা যাবে না। অর্থাৎ একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার বিশেষ করে ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডিত করা যাবে না। চলাফেরার স্বাধীনতা এখানে 36 নং অনুচ্ছেদে বলেছে যে চলাফেরার স্বাধীনতা বলতে বোঝায় জনস্বার্থে বিশেষ করে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নির্দেশ ব্যতীত সর্বোচ্চ চলাফেরা করার অধিকার, বাসস্থান করার অধিকার, বসবাস করার অধিকার, বিশেষ করে বাংলাদেশের ত্যাগ করার অধিকার, আবার বাংলাদেশের ফিরে আসার অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে। এটা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা বলতে বোঝাচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে বসবাস এবং চলাফেরা, পাশাপাশি বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আসার যে অধিকার, এটা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। সমাবেশের স্বাধীনতা জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নির্দেশ সাপেক্ষে বিশেষ করে শান্তিপূর্ণভাবে বা নিরস্ত্র অবস্থায় সমাবেত হওয়া এবং জনসভায় যোগদান করার অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে। এখানে বলছে আইন অনুযায়ী যুক্তিসঙ্গত যদি কোনো কারণ থাকে সেটা ব্যতীত শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমাবেশ করা, জনসভা করা, জনসভায় অংশগ্রহণ করা, এগুলো প্রত্যেক নাগরিকের রয়েছে, সে কথা বলছে সমাবেশের স্বাধীনতায়। সংগঠনের স্বাধীনতা এখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা, জনশৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে বিশেষ করে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংগঠন তৈরি করা যাবে, এর অধিকার লাভ প্রত্যেকটা নাগরিকের রয়েছে। এখানে বলতে চাচ্ছে যে
আইনের দ্বারা আরোপিত কোনো বিধিনির্দেশ ব্যতীত বিশেষ করে সমিতি, সংঘ এইগুলা গঠন করার অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে। এবার আসি 39 নম্বরে বলেছে, অনুচ্ছেদ 39, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। এখানে বলেছে প্রত্যেক নাগরিকের চিন্তা এবং বিবেকের স্বাধীনতা রয়েছে এবং রাষ্ট্রের নিরাপত্তা বা বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনশৃঙ্খলভাবে এবং নৈতিকতার স্বার্থে আদালত অবমাননা বা কোনো অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নির্দেশ সাপেক্ষে, মানে কি আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা এই সমস্ত দিকে দৃষ্টি রেখে আমাদের এই বাক স্বাধীনতা বা চিন্তা করার স্বাধীনতা রয়েছে প্রত্যেক নাগরিকের, ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রে, বিশেষ করে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হয়েছে এই সংবিধানে। অর্থাৎ এখানে সংবিধানে চিন্তা, প্রত্যেকটা নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা রয়েছে, তাদের বাক স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সেক্ষেত্রে রাষ্ট্রের নিরাপত্তা এবং বিদেশি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক যাতে বজায় থাকে, কোনো কারো মানহানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এই কথা বলেছে। 40 নম্বরের অনুচ্ছেদে বলেছে পেশা ও বৃত্তির স্বাধীনতা আইনের দ্বারা আরোপিত বাধা নির্দেশ সাপেক্ষে, মানে কি আমি যে পেশায় কোনো দায়িত্ব পালন করব সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আইনের দ্বারা আরোপিত বাধা নির্দেশ সাপেক্ষে, মানে আইন অনুযায়ী আমাদেরকে কোনো পেশা বা বৃত্তি বা কোনো ব্যবসা পরিচালনা করতে হবে। অর্থাৎ ব্যবসা পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তির স্বাধীনতা রয়েছে, যে কোনো আইনসঙ্গত কারবার ব্যবসা পরিচালনা করতে পারবে একজন এই নাগরিক, এই সম্পর্কে বলা হয়েছে। এরপর 41 নং অনুচ্ছেদে বলেছে ধর্মীয় স্বাধীনতা আইন শৃঙ্খলা বা জনশৃঙ্খলা এবং নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার রয়েছে। এবং এখানে আরও একটি বিশেষ, সেটা হচ্ছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় এবং উপসম্প্রদায় সমূহের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। অর্থাৎ বিশেষ করে যার যার ধর্ম সে ধর্ম পালনের স্বাধীনতা 41 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। সম্পত্তির অধিকার আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি বন্টন প্রক্রিয়া এবং আইন কর্তৃক ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ বা দখল করা যাবে না। এখানে বলেছে যে প্রত্যেক নাগরিক আইনের আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে সম্পত্তি অর্জন করতে পারবে, ধারণ করতে পারবে, হস্তান্তর করতে পারবে, বিলি ব্যবস্থা করতে পারবে, তার অধিকার রয়েছে। এক্ষেত্রে আইনের দৃষ্টিতে কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে দখল করা যাবে না, জোর জবরদস্তি করে দখল করা যাবে না। 43 নম্বর অনুচ্ছেদে বলেছে গৃহ ও যোগাযোগের রক্ষণ। এখানে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও জনসাধারণের নৈতিকতা এবং জনস্বাস্থ্যের স্বার্থে বিশেষ করে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের এই প্রবেশ, তল্লাশি, তারপরে আটক হতে নিজ গৃহে নিরাপত্তা লাভের অধিকার রয়েছে। চিঠিপত্র বা যোগাযোগের মাধ্যমে গোপনীয়তা রক্ষার অধিকারী প্রত্যেক নাগরিকের রয়েছে। এখানে এই বিষয়টা বলতে চাচ্ছে যে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা বা জনসাধারণের নৈতিকতা, বিশেষ করে জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, অর্থাৎ আমি বিশেষ করে বাস করতে পারবো এবং চিঠিপত্রের আদান প্রদান করতে পারবো, যোগাযোগ করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, মানে আমাদের আইন মেনে এইগুলি আমরা করতে পারবো। বিশেষ করে আমরা প্রবেশ, তল্লাশি, আটক, নিজ গৃহে নিরাপত্তা লাভ বা বসবাস করার অধিকার এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে 43 নং অনুচ্ছেদে। 44 নম্বরে বলেছে মৌলিক অধিকারের বলৎকরণ। এখানে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে অধিকারসমূহ বলবৎ করার জন্য সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। অর্থাৎ এই যে 44 নম্বরে এসে কিন্তু বলে দিয়েছে যে কোনো ক্ষেত্রে যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়
তাহলে সংবিধানের 102 অনুচ্ছেদে এই বিশেষ করে হাইকোর্ট বিভাগের নিকট মামলা দায়ের করার মাধ্যমে তার অধিকার রক্ষা করার অধিকার রয়েছে, এটা বলতে চাচ্ছে। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। বিশেষ করে এই 27 থেকে 44 পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো এখানে যে ছন্দটা বলেছিলাম আমি আবারও বলছি, আদর্শ বিয়াজিক রেস 20 সশচিত, এটা হচ্ছে এই 18টি ধারা মনে রাখি।